মিসসেলেনিয়াস জিএস পেপারের 150 নাম্বার ইনক্লুডিং অ্যারিথমেটিক, তার মধ্যে যে 100 নাম্বার তোমাদের ডেসক্রিপটিভ আছে তার মধ্যে 50 হচ্ছে বড়, যেখানে 20 মার্কসের একটা আর 15 মার্কসের দুটো আছে। সেই পোর্শনটাকে নিয়ে আমি তোমাদের ভিডিও সিরিজ দেব। তো আজকে আমার প্রথম যে ভিডিওটা সেই টপিকটা হচ্ছে সমাজতন্ত্রী ও ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে সুপ্রিম কোর্টের রায় ও ভারতীয় সংবিধানে তার প্রভাব আলোচনা করো। এটা 20 অথবা 15 মার্কসে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তোমাদের অনেকের মনে হতে পারে যে এই টপিকগুলো যেগুলো আমি প্রতিদিন নিয়ে যেগুলো আমি তোমাদেরকে দেব সেই টপিকগুলো তোমাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। তো তোমরা যদি গুরুত্বপূর্ণ হয় তবে তোমরা এই টপিকটা ভালো মতো দেখবে, আমি কিভাবে সাজাচ্ছি সেটা দেখবে। আর যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে তোমরা দেখবে যে একটা জিএসের কোশ্চেনের আনসার ডেসক্রিপটিভ কিভাবে লিখতে হয় সেই জিনিসটা তোমরা এখান থেকে শিখবে। মূলত দেখো যে জিনিসটা, এটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। প্রথম যে পার্ট সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্ট হচ্ছে ইভেন্ট এবং থার্ড পার্ট হচ্ছে কনক্লুশন। কনক্লুশন যে অংশটা সেখানে কিন্তু ইভেন্টটাকে কেন্দ্র করে তোমার মতামতটা আসবে। আর এই কনক্লুশন অংশটা তখনই গুরুত্বপূর্ণ হয় যখন তোমাদের এই শেষের অংশটা জুড়ে দেবে, সেটাকে কিভাবে তুমি এই ইভেন্টের সঙ্গে ওটাকে মানে কানেক্ট করবে সেটার উপরে কনক্লুশনটা ডিপেন্ড করে। তো আমি বিষয়টা ধাপে ধাপে যাচ্ছি, তোমরা একটু দেখবে, ভালো লাগলে তোমরা এটাকে নোট করে নেবে। তো প্রথম যেটা বলছি যে সমাজতন্ত্রী ও ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে সুপ্রিম কোর্টের রায়, রিসেন্ট সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। তো সেই বিষয়টা ছিল হচ্ছে যে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা অংশ, সেই প্রস্তাবনা অংশে আমাদের যে সংবিধানের যে বৈশিষ্ট্য 5টা, যেখানে আমাদের সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দটা আছে, এছাড়াও ডেমোক্রেটিক রিপাবলিক যেটা আমাদের আগেই ছিল সভেরিন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই যে 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে অরিজিনাল যে আমাদের প্রিয়াম্বল ছিল, যেটা আমাদের সংবিধান তৈরি করার সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হয়েছিল। তোমরা কনস্টিটিউশন চ্যাপ্টারে পড়েছো যে অবজেক্টিভ রেজলিউশন যেটা জওহরলাল নেহরু উত্থাপন করেছিলেন, সেই জায়গাটার মধ্যে কিন্তু 3টে বৈশিষ্ট্য ছিল। একটা সভেরিন মানে সার্বভৌম, একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক, একটা রিপাবলিক প্রজাতন্ত্র। তো ওই বিষয়টা নিয়ে যেটা ইন্দিরা গান্ধীর সময়কালে 1976-এ আমাদের সংবিধানে সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দটা আসে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় 20 সালে, মামলা নয় পিটিশন হয় 20 সালে, এবং সেটা 24 সালে সেই পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দেয়। যেহেতু কনস্টিটিউশন রিলেটেড ব্যাপার এবং কারেন্ট টপিক্সের বিষয়, সেই জন্য আমার মনে হয়েছে এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং তোমাদের মিসসেলেনিয়াসের পার্সপেক্টিভে এটা ইম্পর্টেন্ট। তো চলে আসি টপিকের মধ্যে। তো আমরা ইন্ট্রোডাকশন যে পর্বটা, সেখানে আমরা দিব এই যে শব্দ দুটি সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি উৎপত্তি কিভাবে হয়েছে এবং তার পরবর্তী প্রেক্ষাপট কীরকম হয়েছে, এটা তোমরা তোমাদের মতো করে সাজানোর চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটা 4 থেকে 5 লাইনের একটা স্ক্রিপ্ট আমি বলছি, তোমরা এভাবে এটাকে শুরু করতে পারো যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে সেকুলার এবং সোশ্যালিস্ট মানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্রী শব্দ দুটোকে যুক্ত করেছিলেন। পরবর্তীকালে সরকার পরিবর্তন হলে, জনতা সরকার ক্ষমতায় আসলে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 42তম সংবিধান সংশোধনীর অধিকাংশ পরিবর্তন করলেও এই দুটো শব্দ কিন্তু অপরিবর্তিত থেকে যায়। ফলত ভারতবর্ষের সমাজ এবং রাজনৈতিক জীবনে আলোচনা পর্বে বিতর্কের সৃষ্টি করেছিল এই দুটো শব্দ। তা সত্ত্বেও সংবিধানে তার কোনো পরিবর্তন আজও হয়নি। এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন পর্ব। তারপরে প্যারা চেঞ্জ করে তোমরা যখন চলে আসবে এর ইভেন্ট পর্বটাতে, সেখানে তোমরা শুরু করবে যে এই নিয়ে আমাদের সংবিধান বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছিল,
সে বিষয়ে তিনজন পিটিশনার, একজনের নাম হচ্ছে বলরাম সিং, তিনি বিজেপির একজন বরিষ্ঠ নেতা, একজন সুব্রহ্মণ্যম স্বামী যিনি খুব বিখ্যাত বিভিন্ন সুপ্রিম কোর্টে মামলা করার জন্য, এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, তার নাম অশ্বিনী উপাধ্যায়। এই তিনজন তিনটে পৃথক পিটিশন, তিনজন একত্রে পিটিশন কিন্তু দেয়নি, তিনজন তিনটে পৃথক পিটিশন সুপ্রিম কোর্টে দিয়েছিল, এবং সেটা ছিল 2020 সাল। তারপরে 2024 সালে এই পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বেঞ্চ এই পিটিশনটা শোনে, তখন তারা সেটাকে খারিজ করে দেয়। তো এখানে এই যে তিনজন পিটিশনার, তাদের বক্তব্য কী ছিল, তাদের যুক্তি কী ছিল? দেখো, তারা অনেকগুলো যুক্তি সুপ্রিম কোর্টের সামনে রেখেছে। অতগুলো যুক্তি তার পাল্টা সুপ্রিম কোর্ট কি বলেছে অত কিছু তো লেখা সম্ভব নয়, কারণ আমাদের সময়টা সীমিত। আমরা দেখব তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা যুক্তি। তো আমি 4টে ইম্পর্টেন্ট যুক্তি রেখেছি। একটা হচ্ছে প্রস্তাবনাকে সংশোধন করা পার্লামেন্টের অধিকারভুক্ত নয়, এটা পিটিশনারদের দাবি। পিটিশনারদের বক্তব্য হচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই প্রস্তাবনা সংবিধান যারা তৈরি করেছিল তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদে দীর্ঘ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে, প্রায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবনাটাকে গ্রহণ করা হয়। যে প্রস্তাবনা আমাদের সংবিধান কেমন সেটা বুঝতে সাহায্য করে। অতএব সংবিধানে প্রস্তাবনা অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই প্রস্তাবনাকে যদি পরিবর্তন করার অধিকার পার্লামেন্টকে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রস্তাবনার চরিত্রই পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য পিটিশনারদের যুক্তি হচ্ছে যে প্রস্তাবনাকে সংশোধন করা পার্লামেন্টের অধিকারভুক্ত নয়। 2 নম্বর যে যুক্তি পিটিশনাররা দিয়েছিল, সংবিধান প্রণেতারা শব্দ দুটি যুক্ত করেননি। কোন শব্দ দুটি? এই সমাজতন্ত্রী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধান প্রণেতারা যুক্ত করেননি। পিটিশনারদের যুক্তি হচ্ছে যে সংবিধান যারা তৈরি করেছে তারা সংবিধানের মৌলিক অধিকার যে জায়গাটা, তার 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ এনেছে। তো ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ এনেছে জন্য তারা তো সেকুলার মানে ধর্মনিরপেক্ষ বিষয়টা বুঝতেন, তাহলে তারা প্রস্তাবনা অংশে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখলেন না। এর মানে কিন্তু এই রকম নয় যে গণপরিষদে এই বিষয়টা আলোচনা হয়নি যে প্রস্তাবনা অংশে ওটা রাখা হোক। গণপরিষদে আলোচনা হয়েছে, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর এর বিরোধিতা করেছেন এবং তিনি এই সেকুলার শব্দটা সংবিধানে রাখতে চাননি। কোথায়? প্রস্তাবনা অংশে। তো সেই যুক্তিটাই কিন্তু পিটিশনাররা দিয়েছে যে সংবিধান প্রণেতারা শব্দ দুটি যুক্ত করেননি। যদি তারা মনে করতেন যে এই শব্দ দুটির গুরুত্ব আছে, তাহলে তো তারাই সেটাকে রাখতেন। যেহেতু তারা রাখেননি, এবং সুপ্রিম কোর্ট যেহেতু যে কোনো কনস্টিটিউশনাল ম্যাটারের ওপরে যদি কোনো রায় দিতে চায়, তখন কিন্তু তারা প্রস্তাবনা অংশটা এবং বিশেষ করে সংবিধান যারা তৈরি করেছে তাদের মাইন্ড কী ছিল, তাদের চিন্তাভাবনা কী ছিল, সেটাকে কিন্তু তারা বিচার করে। অতএব এক্ষেত্রে সেটা বিচার করা উচিত যে যারা সংবিধান তৈরি করেছে তারা যেহেতু ওই দুটো শব্দকে রাখেনি, তাই পরবর্তীকালে সংশোধন করে আনা হয়েছে, অতএব সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাকে বাতিল করা হোক। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা কেশবানন্দ ভারতী মামলা 1973 অনুযায়ী প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ এবং এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের অংশ। প্রস্তাবনা যেহেতু বেসিক স্ট্রাকচারের অংশ, আর বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যায় না, তাহলে প্রস্তাবনা অ্যাজ এ হোল মানে সামগ্রিকভাবে প্রস্তাবনা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে প্রস্তাবনাটাকে কি করে পরিবর্তন করা হলো? যেহেতু বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যায় না, তাই প্রস্তাবনাকেও পরিবর্তন করা যাবে না। এই যুক্তিটা কিন্তু পিটিশনাররা রেখেছিল। আর 4 নম্বর হচ্ছে 1976 মানে 1976 সালে যখন সংবিধান সংশোধন হয়, তখন দেশে ইমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা। তো দেশে জরুরি অবস্থা থাকলে সেই সময় যত বিরোধী দলনেতা তারা হয় জেলবন্দি নয় দেশ ছাড়া। তাহলে সেই বিষয়টা নিয়ে পার্লামেন্টে আলোচনা করা, বিরোধিতা করার কোনো জায়গাই ছিল না। অতএব সেই সময় শ্রীমতী গান্ধী নিজের ইচ্ছায় শব্দ দুটি যুক্ত করেছে, কোনো রকম আলোচনা ছাড়া। এটা কখনোই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। তো এই 4টে খুব গুরুত্বপূর্ণ
যুক্তি পিটিশনাররা করেছিল সুপ্রিম কোর্টের সামনে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যুক্তি কী দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং আরেকজন বিচারপতি সঞ্জয় কুমার, তারা বিষয়টা যখন উঠেছে প্রথমে তারা বলেছে, এই যে এখানে বলেছে প্রস্তাবনাকে সংবিধান সংশোধন করা পার্লামেন্টের অধিকারভুক্ত নয়, তো তার যুক্তি পাল্টা দিয়েছে সুপ্রিম কোর্ট যে 368 নং ধারা অনুযায়ী প্রস্তাবনা সংশোধনযোগ্য। মানে সুপ্রিম কোর্ট বলেছে যে 368 নম্বর ধারায় যে সংশোধন করা যায় সেটা সংবিধান সহ প্রস্তাবনাকেও সংশোধন করা যায়, অতএব প্রথম যুক্তিটা এখানে খারিজ হয়ে যায়। সেকেন্ড বলছে যে 44 বছর পরে এই মামলার কোনো যৌক্তিকতা নেই। 1976 সালে প্রস্তাবনা সংশোধন হয়েছে, তারপরে 44 বছর মানে 2020 সাল, যেহেতু পিটিশনাররা 2020 সালে পিটিশন দিয়েছিল, তো বলছে 44 বছর পরে মামলাটা সুপ্রিম কোর্টে কেন এসেছে? যদি এতই গুরুত্বপূর্ণ বিষয় হতো তাহলে সংবিধান সংশোধন হয়েছে যখন 76-এ, তার 2, 4, 5, 10 বছরে হতে পারতো, এতদিন পরে কেন? তার মানে পিটিশনারদের উদ্দেশ্য অন্য। এখানেই কিন্তু এই যৌক্তিকতা নেই, এই জায়গাটা অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্ট। 3 নম্বর বলছে শব্দ দুটি আলাদা করে উল্লেখ না থাকলেও সংবিধানের গোটা অবয়ব জুড়েই আছে। সুপ্রিম কোর্ট বলছে যে দেখো, সেকুলার শব্দ সংবিধানে উল্লেখ নেই, প্রস্তাবনায় উল্লেখ নেই, কিন্তু 25 থেকে 28-এ তো আছে। সমাজতান্ত্রিক উল্লেখ নেই, কিন্তু সমাজতান্ত্রিক শব্দটার অ্যাকচুয়াল অর্থটা কি? আমরা যে সোশ্যালিস্ট কান্ট্রি বলে থাকি, যেটা পূর্বতন রাশিয়া মানে USSR যেটা ছিল, সেই সোশ্যালিস্ট শব্দ না। সুপ্রিম কোর্ট এর আগে বহুবার ব্যাখ্যা দিয়েছে যে সোশ্যালিস্ট শব্দটা আমাদের সংবিধানে কি অর্থে। তো সেই জন্য এই সোশ্যালিস্ট শব্দ যেটা আমাদের আমরা তোমার ওই 39 নম্বর আর্টিকেল ডিপিএসপির মধ্যে দেখতে পাই, তো সেই এরকম ডিপিএসপির বিভিন্ন জায়গায় সোশ্যালিস্ট শব্দের মানে ব্যাখ্যা বা সোশ্যালিস্ট শব্দের প্রচ্ছন্ন একটা উপস্থিতি সংবিধানে আছে। অতএব আমাদের এই শব্দ দুটি সংবিধানে স্পেসিফিক, এই শব্দ দুটি মানে হচ্ছে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটি না থাকলেও তার যে চরিত্র সেটা সংবিধানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে। তো সেই জন্য এই শব্দ দুটি যুক্ত করা সংবিধানকে অপবিত্র করেনি বা সংবিধানকে খুব বেশি ক্ষতি করে দেয়নি। এটা হচ্ছে বিচারপতিদের যুক্তি। আর লাস্ট যেটা বলছে যে জরুরি অবস্থা প্রসঙ্গে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার মনে করেন যে প্রস্তাবনায় এমন কিছু যুক্ত হয়নি যা মূল কাঠামোর পরিপন্থী। মানছি ওই সময় জরুরি অবস্থা ছিল, কিন্তু এরকম কি যুক্ত হয়েছে যেটা মানে সংবিধানের মূল কাঠামো মানে বেসিক স্ট্রাকচার সেটাকে ভায়োলেট করে দিয়েছে? কখনো না, কারণ এই দুটো শব্দ সংবিধানের সর্বত্র আছে, বিভিন্ন জায়গা জুড়ে আছে, মৌলিক অধিকারের মধ্যে আছে। অতএব মৌলিক অধিকারের মধ্যে সেকুলার শব্দ আছে, তাহলে সেই সেকুলার শব্দটাকে আলাদাভাবে প্রস্তাবনায় যুক্ত করার মধ্যে কি এমন অসুবিধা তৈরি হয়েছে? তো এই সমস্ত যুক্তিগুলো দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু পিটিশনটাকেই খারিজ করে দেয়। দেখো এখানে আরেকটা জিনিস তোমরা বুঝতে যেন ভুল না হয়, সংবিধান সংক্রান্ত কোনো যদি বিষয় সংবিধান সুপ্রিম কোর্টে হয়, সুপ্রিম কোর্ট একটা বেঞ্চ গঠন করতে হয়, যেটা ন্যূনতম 5 জন বিচারপতির বেঞ্চ থাকবে সেখানে। কিন্তু এটা ছিল পিটিশন আকারে। পিটিশনটাকে যদি গ্রাহ্য করা হয় তারপরে সেটা চলে যাবে হচ্ছে তোমার সাংবিধানিক বেঞ্চের কাছে। তো পিটিশনটাই অ্যাপ্রুভড হয়নি সুপ্রিম কোর্টে, তো যার ফলে পিটিশন পর্বেই এটা খারিজ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ইভেন্ট অংশ। আমরা যদি এইভাবে মানে পিটিশনারের যুক্তি এবং সুপ্রিম কোর্টের যুক্তি যদি লিখি, তাহলে আমাদের যে কোশ্চেনটা জিএস পেপারে আছে সেটা নাম্বার 15ই থাকুক আর 20ই থাকুক, মূল বক্তব্যটাকে কিন্তু আমরা এখানে স্থান পাইয়ে দিয়েছি। অতএব এইভাবে লিখলে কিন্তু তোমাদের নাম্বারটা অনেক বেশি আসবে। এবার কনক্লুশন মানে উপসংহার যে পর্বটা, সেখানে তোমরা কি লিখবে? সেই জায়গাটায় তোমরা লিখবে যে এখানে যে কথাটা আছে সংবিধানে তার প্রভাব আলোচনা করো। প্রথম কথা হচ্ছে সংবিধানে এর কোনো প্রভাব পড়লো না। কেন প্রভাব পড়লো না? তার কারণ হচ্ছে যে এখানে তো সংবিধানের মানে সুপ্রিম কোর্টের এই রায়টা সংবিধানে কোনো পরিবর্তনের ব্যাপার না, সংবিধান যেমন ছিল তেমনই বহাল থাকলো। অতএব সেটা সংবিধানের উপর প্রভাব পড়েনি। কিসের ওপর প্রভাব পড়েছে? প্রভাব পড়েছে ভারতীয় রাজনীতির ওপরে। কীরকমভাবে প্রভাব পড়েছে রাজনীতির ওপরে? যে এই একটা বহুদিন ধরে যে একটা আলোচনা ছিল যে এই সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দটা তুলে দেওয়া হোক, সেই জায়গার ওপরে কিন্তু একটা প্রভাব পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে তোমরা এখানে এই কথাটা লিখতে পারো যে সংবিধানের ওপরে আপাতত বা এ পর্যন্ত কোনো প্রভাব এর পড়েনি, কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের পূর্বতন অবস্থাটাকেই বহাল রেখেছে, কিন্তু ভারতীয় রাজনীতির ওপরে বা বৃহত্তর সামাজিক আলোচনার ওপরে এটি নিশ্চয়ই প্রভাব ফেলবে। তবে এটাই দেখার যে অদূর ভবিষ্যতে আর্টিকেল 368কে আশ্রয় করে আমাদের দেশের পার্লামেন্ট শব্দ দুটিকে
বাদ দেয় কি না, এবং সেখানে যদি পার্লামেন্ট বাদ দিয়ে থাকে তবে সেটা কিন্তু চলে যাবে সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করা হয়েছে কি হয়নি সেই সংক্রান্ত বৃহত্তর সাংবিধানিক বেঞ্চের কাছে। তোমরা এইভাবেই কনক্লুশনটা দিয়ে শেষ করতে পারো। তো এইভাবেই তোমরা একটা জিনিস লিখবে, মনে রাখো এইভাবে তোমরা কিন্তু দুটো ছক করে, মানে পিটিশনারের যুক্তি, সুপ্রিম কোর্টের যুক্তি, তোমরা এভাবেও জিনিসটাকে লিখতে পারো। মানে এটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে পারে, কারণ যারা খাতা দেখবে তাদেরকে অনেক খাতা দেখতে হয়, একঘেয়েমি সবাই যদি লিখে যায় তাহলে সেই লেখার মধ্যে তথ্য থাকলেও তাদের চোখে নাও পড়তে পারে। একটু পয়েন্ট করে ডায়াগ্রাম করে তোমরা যদি জিনিসটাকে লেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের লেখাটা পৃথক হবে এবং সেটা যিনি খাতা দেখবেন তারও পড়তে সুবিধা হবে। তো যাই হোক, ভালো থাকবে, টাটা।